বর্তমান সমাজ ব্যবস্থায় বিজ্ঞানের চরম উন্নতি কেউ অস্বীকার করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞানেও চরম উন্নতি অস্বীকার করা যাবে না। কিন্তু বর্তমানে 40% অকাল মৃত্যু, 40% অকাল মৃত্যুর কারণ হচ্ছে বিবাহ বিপর্যয়। বিজ্ঞানীরা বলছে যে যেসব জেনেটিক ডিজিজ আছে সেই জেনেটিক ডিজিজগুলোকে যদি সংশোধন করতে হয় সেটা কোনো ওষুধ দিয়ে হবে না, কোনো অপারেশন করে হবে না, কিচ্ছু করে হবে না। একমাত্র যদি একবারে খুব সুন্দরভাবে বিবাহের সময়ে বর্ণ, বংশ, গোত্র, রক্তের জেনেটিক সমস্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিংদের দিয়ে তাদের রিসার্চ করা পেপার দেওয়ার পরে তারপরে যে জেনেটিক ডিজিজ আছে তাকে প্রতিরোধ করা সম্ভব, নাহলে এরকম চলতেই থাকবে। বেশ আজকের যে বিষয় তুলেছেন যে আজকের দিনে এই বর্ণাশ্রম অনুযায়ী যে বিবাহ ব্যবস্থা কতটা প্রাসঙ্গিক, এর বিরুদ্ধে কেউ যদি বলেন এখানে থাকেন তাহলে আমি তাকে উদ্দেশ্য করে বলবো, আর যদি বিরুদ্ধে না থাকেন তাহলে তো একতরফা বলতে হয়। আমরা মানুষের ক্ষেত্রে এই বর্ণাশ্রম বিধি এবং বিবাহ বিধি নস্যাৎ করলেও মানে খুব হাসির একটা বিষয়, একটি অনুরামে অবিবাহিতা কোনো মেয়ে সে তার একটা ছোট্ট ল্যাবের বাচ্চা মানে পেডিগ্রি ডগের একটা বাচ্চাকে কোলে নিয়ে তার গর্ব করে, জাতপাতের গর্ব করে যে খুব পেডিগ্রি আছে এর বাবা মা, তাদের ডিগ্রি দেখে আমরা কিনেছি, তার জাতপাতের বর্ণাশ্রমের বড়াই করে। আবার সেই মেয়েটাকে যদি কেউ বলে যে তুমি তোমার বর্ণ দেখে বিবাহ করো, তাকে যদি তেমন কোনো দেয় অর্থাৎ বর্ণাশ্রম বিধি অনুযায়ী বিবাহ করার কথা বলে, তখন হয়তো সে বলে ফেলবে আজকের যুগে কি এই বর্ণাশ্রম মেনে চলা যায়? মানে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি, একটা কুকুরের জাত দেখা হয়, কিন্তু আমাদের সন্তানদের যখন বিবাহ দেবার চিন্তা করি তখন হয়তো আজকের যুগ হয়ে যায় আধুনিক যুগ, তখন এসব মানার প্রয়োজন হয় না। মানে খুবই একটা মানে এমন একটা সন্ধিক্ষণে আমরা পৌঁছে গেছি। কিন্তু আমরা যদি প্রশ্ন করি, বর্ণাশ্রমের নামে বর্ণাশ্রমকে বিধৃত করে একটা পঞ্চম বর্ণ তৈরি হয়েছে। আজকে যারা রাজনীতি করেন, সমাজনীতি করেন, তারা কিন্তু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এইসবের সংরক্ষণের নীতি মানেন। তাদের কিছু যোগ্যতা হ্রাস করিয়ে দিয়ে তাদের উত্তরণ করার চেষ্টা করা হচ্ছে, অস্বীকার করা যাবে না। তার জন্য অনেক সুবিধা, এসটি, এসসি, ওবিসির নামে অনেক রকম সংরক্ষণের ব্যবস্থা আছে এবং সেই সুযোগ আমরা সবাই নিই। কিন্তু এই দেশকে যারা রক্ষা করেন বর্তমান পুলিশ মিলিটারি বিভাগ, সেই মিলিটারি বিভাগে এবং পুলিশ বিভাগে কিছু কুকুর রাখা থাকে। সেই কুকুররা কী কাজ করে? কুকুররা কী করে, কোথায় মানে এক্সপ্লোসিভ আছে, কোথায় বিশ্বাসঘাতক মানুষ আছে, কোথায় সন্ত্রাসবাদ আছে, তাদের খুঁজে খুঁজে বের করে। তাদের সেইভাবে ট্রেন আপ করা হয় এবং সেখানে প্রতিদিন এক একটা কুকুরের পেছনে দুজন করে ট্রেনার থাকেন, তাদের সেইভাবে ট্রেনিং দেওয়া হয়, তার তেমনভাবে যত্ন করা হয়। এখন যদি প্রশ্ন করা হয় সমাজতান্ত্রিক উদারতার নামে, তার রাস্তায় তো অসংখ্য স্ট্রিট ডগ আছে, তাদের কেন ট্রেনিং দিয়ে সেই কাজে লাগানো হয় না? এই প্রশ্নটা রাখতেই পারি। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের যদি উত্তরণ করানো যেতে পারে, তাদের যদি জৈবিক যে সংস্কৃতি তাকে একটা সার্টিফিকেটের মাধ্যমে উত্তরণ ঘোষণা করা যেতে পারে, তাহলে ডোবারম্যান
অ্যালসেসিয়ান, ল্যাব্রাডর, এইসব যে পেডিগ্রিড কুকুরগুলো আছে তাদের সেনাবাহিনীতে কাজে লাগানো হয়। কেন রাস্তার কুকুরকে আপলিফট করা হচ্ছে না? করানো যেতে পারে, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা কেন করানো হয় না? এর থেকে আমরা বুঝতে পারি যে এই সৃষ্টিতে যত প্রাণী আছে সব প্রাণীরই একটা জন্মগত আইডেন্টিটি আছে এবং সেই অনুযায়ী কিন্তু তাদের মূল্যায়ন করা হয়ে থাকে। আজকে আমরা যে প্রতিদিন ভাত খাই, আমরা মোটামুটি ভাত খাই বা রুটি খাই, তার যে ধানটা তৈরি হয় সে ধানটা তৈরি কিন্তু যেমন তেমনভাবে ধানটা তৈরি হয় না। একজন কৃষক সে চাষ করে, তার হয়তো অনেক ধান উৎপাদন করে, কিন্তু কখনোই সে নিজের যে ধান সেই ধান দিয়ে আবার বপন করতে পারে না, তার অধিকার নেই। আবার নতুন করে বপন করতে গেলে, নতুন ধান চাষ করতে গেলে তখন তাকে নির্ধারিত কৃষি বিভাগ থেকে ধানের বীজ কিনতে হয়। নির্ধারিত কৃষি বিভাগ থেকে ধানের বীজ কিনতে হয় এবং সেই বীজ কিনে সেই বীজটা কেমন, সেই বীজটা সংশোধিত করা, সেই বীজটা বিশেষ পদ্ধতিতে সংশোধন করা আছে। আর সেই বীজটাকে আবার কেমন তারাই বলে দেবে, এই বীজটা এমন জমি, এই বীজের জন্য এই নির্ধারিত জমি এইভাবে তৈরি করতে হবে, তারা বলে দেবেন। সেই জমি তৈরি করার পরে অর্থাৎ ফার্টাইল অবস্থা যখন আসবে, সে ফার্টাইল অবস্থা যখন আসবে তখনই এই বীজ বপন করতে হবে। আবার সেই বীজ বপন করার পরে তাকে সংরক্ষণ করতে হবে, তার থেকে যে চারা গাছ বেরোবে সেটা নিয়ে আবার রোপণ করতে হবে। তাহলে একটা সামান্য ধানের ক্ষেত্রে যদি সেখানে জাতপাত আছে, বর্ণাশ্রম আছে, যেমন তেমন করা যায় না, তাহলে মানুষের কি বর্ণাশ্রমের প্রয়োজন নেই? আবার আপনারা সবাই জানেন যে কাজিরাঙায় একশৃঙ্গী গন্ডার আছে। তাদের রক্ষা করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য কি করছেন, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড রেডিও কালার লাগিয়ে দিয়েছে, যাতে তাদের কোনো রকম বর্ণ বিধৃতি না ঘটে, বর্ণের ভিতরে কোনো বিপর্যয় যাতে না ঘটে, উচ্চস্তরের বর্ণে তাদের প্রজনন যাতে হয়, স্বগোত্রে কোনো প্রজনন যাতে না হয়, সে রেডিও কালার দিয়ে সেটাকে রেগুলেট করা হয়, সেটাকে দেখা হয়, এর জন্য ব্যবস্থা আছে। বেশি দিন না, এই কিছুদিন আগেই আমাদের এই আলিপুর চিড়িয়াখানায় একটা বাঘের দুটো বাচ্চা হয়েছিল, একটা নারী একটা পুরুষ। সে নারী পুরুষ বাঘের বাচ্চা দুটোকে আলাদা করে, আইসোলেটেড আলাদা করে দেওয়ার যখন ব্যবস্থা করলেন কর্তৃপক্ষ, অর্থাৎ আমাদের যে বিজ্ঞানী যারা আছেন, পশু বিজ্ঞানী, তারা তখন তাকে যে দেখভাল করেন, বাঘটিকে যে দেখাশোনা করেন, সে প্রতিবাদ করলো যে একসাথে এরা থাকবে, এদের যদি আলাদা করে দেওয়া হয় তার কীভাবে থাকবে। তখন তাকে বোঝানো হলো একসাথে এই দুটো যদি বাচ্চা থাকে, যখন তারা যুবক যুবতী হবে, তাদের যে মিলন হবে, তার থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চা ভালো হবে না, তাদের খারাপ হবে, অনেক রোগ সৃষ্টি হবে যদি স্বগোত্রে জনন হয়ে যায়। তার জন্য তখন তাকে যখন বোঝানো হলো, তখন তুমি কি চাও না এই তোমার এই আদরের এই যে বাচ্চাগুলো, তাদের যে বাচ্চা হবে তারা ভালো হোক? বলে হ্যাঁ চাই। বেশি দিনের কথা নয়। তাহলে এই যে সমস্যা শুধু এখানে নয়, কৃষি বিজ্ঞানীরা অনেক চিন্তা করছেন স্বগোত্রে যাতে একটা লাউ তৈরি না হয়। ঠাকুর অনুকূলচন্দ্র অনেক দিন আগে বলে গেছেন, একটা লাউ পুরুষ ফুল, একই গাছের যে লাউ হয় পুরুষ ফুল আর স্ত্রী ফুল, তার ভিতরে যে পরাগ মিলন হয়, তার থেকে যে আবার সেই লাউটা কুমড়োটা তৈরি হবে, সেটা খেলে তাতেও কিন্তু আমাদের শারীরিক কিছু অবক্ষয় চলে আসে। এটা বিজ্ঞান। কিন্তু তাহলে এত কিছু থাকা সত্ত্বেও যদি কেউ বলে থাকে যে আমরা এই বিবাহ বিজ্ঞান মানব না, বর্ণাশ্রম মানব না, তাহলে মনে হয় ঠাকুর বলছেন যে খুব বিপর্যয়ী বুদ্ধি যদি না হয়, যাদের এই বিপর্যয়ী বুদ্ধি আছে, বিপর্যয়ী বুদ্ধি না হলে মানুষই যেমন আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যা করে তখন বিপর্যয়ী বুদ্ধি যখন আসে, তেমনি এই যে বর্ণাশ্রমের যে বিধান রয়েছে
সেই আদিকাল থেকে ঈশ্বরের সৃষ্টি এই বর্ণাশ্রম, এবং প্রতিটি এমন কোনো প্রজাতি নেই তার ভিতরে বর্ণাশ্রম নেই। তাকে কেউ যদি বুদ্ধি দ্বারা গায়ের জোরে বিনষ্ট করতে যায়, সেটা হবে সমাজের পক্ষে, ব্যক্তির পক্ষে, রাষ্ট্রের পক্ষে আত্মঘাতী উদারতার নিদর্শন। সে আত্মঘাতী উদারতা আমরা অবশ্যই চাই না। আর সেখানে তাহলে আমাদের কি করতে হবে? আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় বিজ্ঞানের চরম উন্নতি কেউ অস্বীকার করতে পারবেন না, চিকিৎসা বিজ্ঞানেও চরম উন্নতি অস্বীকার করা যাবে না। কিন্তু বর্তমানে 40% অকাল মৃত্যু, 40% অকাল মৃত্যুর কারণ হচ্ছে বিবাহ বিপর্যয়। বিজ্ঞানীরা বলছে যে যেসব জেনেটিক ডিজিজ আছে, সেই জেনেটিক ডিজিজগুলোকে যদি সংশোধন করতে হয়, সেটা কোনো ওষুধ দিয়ে হবে না, কোনো অপারেশন করে হবে না, কিচ্ছু করে হবে না। একমাত্র যদি একবারে খুব সুন্দরভাবে বিবাহের সময়ে বর্ণ, বংশ, গোত্র, রক্তের জেনেটিক, সমস্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে তাদের রিসার্চ করা, পেপার দেওয়ার পরে তারপরে যে জেনেটিক ডিজিজ আছে তাকে প্রতিরোধ করা সম্ভব, না হলে এরকম চলতেই থাকে। বেশ কিছুদিন আগে আমার এক পরিচিত ঠাকুরের কর্মী বলছেন একটা বাচ্চার একটা বিরল রোগ দেখা দিয়েছে। সেই বিরল রোগকে সারাতে গেলে তাকে প্রতিরোধ করার জন্য, প্রিভেন্টিভ মেজার নেবার জন্য একটা ভ্যাকসিন দিতে হবে, 7 কোটি টাকা লাগবে। তখন আমি তাদের সাথে যোগাযোগ করে বোঝালাম এটা একটা সমস্যা, কিন্তু যাদের থ্যালাসেমিয়া আছে, মাসে মাসে রক্ত দিতে, এরকম অনেক অনেক বিরল রোগ আছে, হিমোফিলিয়া বলে বিরল রোগ আছে, কিছুতেই কিছু করা যায় না। তাহলে তাকে আমরা নিরোধ করব কি করে? আজকে 7 কোটি টাকা সংগ্রহের জন্য যে সকলের কাছে কাছে ঘুরছে, আমরা সবাই দিচ্ছি, কিন্তু আজকে সেই মাকে যদি বলতাম, মাকে যদি এই রাষ্ট্র যদি বলতো যে তোমার বিবাহের আগে তুমি বর্ণ, বংশ, গোত্র, স্বাস্থ্য, শিক্ষা, স্বভাব, অভ্যাস, ব্যবহার দেখে তোমার যে বরণীয়, যে সেই বরণীয়কে তুমি যদি বরণ করো, তাহলে একটা তুমি সুস্থ সন্তানের জননী হতে পারবে। রাষ্ট্র কিন্তু এই শিক্ষাটা দিচ্ছে না। সবচাইতে বড় বিপর্যয় এখানটায়। আপনি কৃষি পালন করার জন্য, গোপালনের জন্য একটা গাভী কিনতে গেলে সেই কৃষি বিভাগ, গোপালন বিভাগ জাতপাত নির্ণয়ন করে দিয়ে বলবে না আপনার এইরকম গাভী নিতে হবে। আবার এই গাভীকে ভালো সন্তান পেতে গেলে আপনাকে এইরকমভাবে প্রজনন করাতে হবে, উন্নত স্তরের সার দিয়ে, তার বীজ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে। আর সেই রাষ্ট্র ব্যবস্থা কি করছে? একটা উকিলবাবুর কাছে 21 বছরের একটি মেয়ে, 21 বছরের ছেলে আর 18 বছরের মেয়ে, তার জাত দেখবে না, বর্ণ দেখবে না, ব্লাড গ্রুপ দেখবে না, কিচ্ছু দেখবে না, বিবাহ হয়ে যাচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে। এবার এই যে বিবাহটা হলো, একটা উকিলবাবু করিয়ে দিলেন। কদিন পরে সেই উকিলবাবুর কাছে হয়তো সেই দম্পতি এলো, দাম্পত্য অশান্তি নিয়ে। তখন বলছে আমি তো আছি, আমি ডিভোর্স করিয়ে দেব। চলছে, একই উকিলবাবু করছেন। তাহলে একটু দেখুন, আবার সেই মায়ের যদি একটা সন্তান হয়, তাহলে সেই সন্তান কি হবে? বাবা থাকতে বাবা পাবে না, মা থাকতে মা পাবে না। সমাজটা কোথায় দাঁড়াবে? কারণ বাবা মার কাছে বাবাকে পাচ্ছে না, মাকে পাচ্ছে না, কারণ তার একটা অবস্থা এমন সৃষ্টি হয়েছে যে সৃষ্টির কাছে সে একটা অসহায় অবস্থা। এমন পাশ্চাত্য জগতে এমন অসহায় হতে হতে তাদের রিম্যারেজ হচ্ছে, তাদের ডিভোর্স হচ্ছে, আবার বিবাহ হচ্ছে, একেবারে মানসিক রোগীতে ভর্তি হয়ে গেছে। আমরা কি চাই এমন সমাজ ব্যবস্থা? কিন্তু তার প্রতিবিধান করার জন্য আজকে সমাজ বিজ্ঞানীরা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না যার ফলে প্রতিটি পরিবারে আমরা একটা সুস্থ দাম্পত্য জীবন উপহার দিতে পারি। এই একটা বিপর্যয় কিন্তু। আর শুধু এই বিপর্যয় নয়, আজকে একটুখানি চিন্তা যদি করা যায়, আজকে সমগ্র বিশ্বজুড়ে যে সমস্যা, সেই সমস্যার মূল একটা শব্দে আমরা বলতে পারি হিংসা। ঘরে বাইরে, দেশে বিদেশে একটা হিংসার ছড়াছড়ি, অযথা হিংসা নিয়ে জর্জরিত।
আমাদের রাষ্ট্র জর্জরিত, তাদের পুলিশ আছে, মিলিটারি আছে, বিচার বিভাগ আছে, এত থাকা সত্ত্বেও কিন্তু হিংসা প্রতিরোধ করা যাচ্ছে। আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছি একটা মানে আম পাড়ার অপরাধে দেওর তার বৌদির গলা কেটে সে চুল ধরে মাথা নিয়ে চলে যাচ্ছে, মাথা নিয়ে কালী মন্দিরে দেখিয়ে সেখানে ওই অবস্থায় নিয়ে থানায় চলে যাচ্ছে, আত্মসমর্পণ করছে। তাহলে এই হিংসাটা কোত্থেকে এলো? তার ভিতর থেকে। আজকে একটা কদিন আগে আমরা দেখতে পেলাম একটা পার্টি করার অপরাধে বাবা আর ছেলে মেরে আর এক ছেলেকে ধরে মেরে ফেলল, কিছুদিন আগের ঘটনা। তো এগুলো আসে কোত্থেকে? এইবার এখানে কিন্তু হিংসা কোত্থেকে উৎপত্তি, তার নিরসন কিভাবে হবে সে নিয়ে আমাদের সমাজবিজ্ঞানীরা, নৃবিজ্ঞানীরা তার কোনো সদুত্তর দিতে পারছে না, কোনো ব্যবস্থা দিতে পারছে না। তারা পুলিশ মিলিটারি বাড়াচ্ছে, উকিল বাড়াচ্ছে, কিন্তু সমাধানটা কোথায়? এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। এবার কেন হয়? ঠাকুর অনুকূলচন্দ্র সুন্দর বলছেন যে একটু আগে যেটা বললাম, একটা ধান গাছ তৈরি করতে গেলে উপযুক্ত বীজ দিয়ে উপযুক্ত জমি, সেই জমি ফার্টাইল কন্ডিশন যখন হয় তখন বীজ বপন করা হয়, তাহলেই শুদ্ধ একটা চারা গাছ জন্মায়। আর আমাদের ভারতবর্ষের আর্য কৃষ্টিতে ছিল 10বিধ সংস্কার, আর সেই 10টা সংস্কারের প্রথম ধাপ একটি মেয়ে মা হবে কিভাবে সেই শিক্ষা দেওয়া হতো, আর একটি পুরুষ কিভাবে বাবা হবে সেই শিক্ষা দেওয়া হতো। ঠাকুর বলছেন এবার নারী আর পুরুষের মধ্যে একটা বিবাহ হলো, আর বিবাহ হওয়ার পরে সমতান সম্পন্ন যদি থাকে তাহলেই সন্তান হয়। নারী আর পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে সমতান থাকতে হবে। আর ঠাকুর সমতান ব্যাহত হয়, সমতান ব্যাহত হয়। সব কিছু দেখলাম, বিয়ে হলো, দেখে শুনে হলো, সব দেখলাম, এমন কিছু নেই, যা কিছু দেখার আমি দেখলাম। মানে জাগতিক দিক দিয়ে যদি শারীরিক, মানসিক এবং জননগত সমৃদ্ধি, শারীরিক, মানসিক, জননগত সমৃদ্ধি 3টি বিচার করলাম। করার পরেও ঠাকুর বলছেন স্বামী স্ত্রী হয়তো বাজারে গেছে, এবার একটা জিনিস পছন্দ হতে স্ত্রী কিনবে, এবার স্বামী বলছে এইটা কিনো না, এইটা ভালো হবে। স্বামীর বোধ আছে, সেই বোধটা তিনি এখানে ব্যবহার করলেন, কিন্তু স্ত্রী বললেন আমি এটা কিনবো না, ওটা কিনবো। এবার স্বামী কি হলো, মনে মনে সে কিন্তু বিজিত হলো যে আমার কথাটা মানলো না। আর স্ত্রী সে জিতে গেল, সে বিজয়ী হলো, সে মনে করলো যে আমি জিতে গেছি। আমার স্বামীর মতবাদ সেটাকে উপেক্ষা করে আমার মতবাদ প্রতিষ্ঠা করতে পেরেছি, মানে সংসারে আমি একটা নায়িকা হতে পারলাম। এই বোধ নিয়ে বলে হয়তো একটা বেডশিট কেনা হয়েছে, সেই বেডশিটে শুলো, স্বামী তখন একটা অপমানের লাঞ্ছনা ভেতরে তার প্লে করছে, বলছে ওই বিছানায় শুয়ে স্বামী স্ত্রীর ভিতরে যদি গর্ভাধান হয়, সন্তান হয়, সেই সন্তান সিদ্ধান্ত নিতে পারবে না মা ঠিক না বাবা ঠিক। বিপর্যয় কিন্তু এইখানে এত দূর পৌঁছে গেছে। তার জন্য ঠাকুর সুন্দর বলছেন যে মানে এখানে কিছু গোপন করার কিছু নেই, লজ্জার কিছু নেই। একটা ছোট্ট মেয়ে, আমার মেয়ে মা হবে, মা হতে গেলে তাকে একটা বিবাহ পরবর্তী গর্ভাধানের ভিতরে যেতে হবে। সে গর্ভাধানের জন্য আধুনিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু পুরাকালে অর্থাৎ আর্য কৃষ্টির ব্যবস্থা নয়। আর্য কৃষ্টির ব্যবস্থা হচ্ছে বিবাহের পরবর্তী তারা দুজনে আলাদা করে তারা সাধনশীল থাকবে। তারা আমাদের কিছু ব্রত প্রায়শ্চিত্ত করতে, সে ব্রত করবে, ব্রত করার পরে নিজেকে মা হবার উপযুক্ত হবে, মা মানে পাত্রী, আর বাবা হবার উপযুক্ত হবে। সেই উপযুক্ত অর্থাৎ তার যে ভিতরে যে সন্তান হবার যে পদ্ধতি রয়েছে, সেই জননগত সমৃদ্ধ হবার একটা প্রক্রিয়া, এই অনুশাসন মানার পরে তিথি নক্ষত্র দেখে গর্ভাধান সংস্কার পালন করতে হয়। এবার সেখানে কিন্তু
আমরা ইদানিংকালে কামজ সন্তান হিসেবে কামজ একটা প্রবৃত্তি রাষ্ট্র খুব সুন্দরভাবে তাকে উস্কানি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। আমরা যদি টেলিভিশন দেখি, আমরা যদি প্রতিদিনের যেসব দেখছি, মানে মিডিয়ার মাধ্যমে, সে মিডিয়ার মাধ্যমে কিন্তু নারী আর পুরুষের ভিতরে একটা প্রবৃত্তিগত একটা প্রেরণা দেওয়া হয় রাষ্ট্র থেকে, স্কুলে কলেজে সব জায়গায়, কিন্তু অস্বীকার করা যাবে না। এবার দেখা গেল তা সেখানে স্বামীকে, আমাদের ভারতীয় কিছু স্বামীকে দেবতা জ্ঞানে তাকে শ্রদ্ধা করতে হবে, আর স্বামী তার স্ত্রীকে দেবী জ্ঞানে অর্থাৎ মাতৃজ্ঞানে শ্রদ্ধা করবে। কারণ স্বামী তার স্ত্রীর মাধ্যমে নিজেকে জন্মাবে। স্বামীর যে জেনেটিক যা কিছু আছে সব জিনগুলো তার স্ত্রীর মাধ্যমে জন্মাবে, সে পুষ্ট পাবে, পুষ্টি হবে। তার জন্য সেখানে স্ত্রী কিন্তু স্বামীর মা। ঠাকুর সুন্দর বলছেন, স্ত্রী চিন্ময়ী মা, তাকে জায়া বলা হয়। তাহলে সে জায়া হবে, তাহলে একটি মেয়ে, কুমারী মেয়ে কীভাবে তার পতিকে বরণ করবে, সে বরণীয়কে কিভাবে বরণ করে বধূ হবে, বধূ হবার পরে মনোবৃত্তি অনুসারিণী স্ত্রী হবে, মনোবৃত্তি অনুসারিণী স্ত্রী হবার পরে তাকে জায়া হতে হবে। তখন ওই পুরুষ তার স্ত্রীকে মানে জগৎ জননী জ্ঞানে পূজা করবে, নাভিমূল স্পর্শ করে বলতে হয় প্রসিদ মা জগৎ জননী। তখন স্ত্রী নয়, হে জগৎ জননী, আমার স্ত্রীর রূপে তুমি এসছো, আমাকৃত গর্ভাধানে আমি তোমার মাধ্যমে আমাকে জন্মাবো, তুমি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মতো সন্তান আমাকে উপহার দাও। তো এই যে প্রক্রিয়া নষ্ট হলো কেন? মেরা ভারত মহান করব আর প্রবৃত্তির পথে চলবো, তা তো হতে পারে না। অপর পক্ষে আমাদের ইদানিংকালে একটা বিয়ে হলো, খুব বিয়ের মাধ্যমে অনেক কিছু আয়োজন হলো, যেটা হয় সব কিছু হলো। এখন যেটাকে বলা হয় সেই ফুলসজ্জা হলো। এবার ফুলসজ্জার সময়ে একটা স্বামী আর স্ত্রীর কাছে স্বামী যখন যাবে, তখন বর্তমান যে স্ত্রী হবে, যদি দেখা বিবাহ পূর্বে, এখন তো ব্রেকআপ কতগুলো ভাষা আছে না, একটা দুটো তিনটে চারটে হয়তো অনেক পুরুষের সাথে মিশেছে। এইবার যখন স্বামীর সাথে একান্ত ব্যক্তিগত জীবনে লিপ্ত হবে, দহে মিলে এক হবে, তখন তার মস্তিষ্কে ফোল্ডারে থাকা যত পুরুষের সাথে মিশেছে সবগুলো একত্রিত হবে, তার সঙ্গে তুলনা করে দেখবে আমার স্বামীটা কেমন। এটা মিলন, এটা করবি, এটা তো স্বাভাবিক, এ তো বিজ্ঞান। করতে গিয়ে তখন যদি 5টা ছবি একত্রিত হয়, যখন ওই স্পার্মের মাধ্যমে জীবাত্মা প্রবেশ করবে, তখন যে মনোভাব থাকবে, যে অনুরণন থাকবে স্ত্রীর, সেই অনুরণের সেই ভাবের সন্তান গর্ভে স্থান লাভ করবে, দোহে মিলে এক হবে, আর এক থেকে বহু হবে। আর এই এক থেকে বহু হবার প্রক্রিয়া সুন্দরভাবে সেল ডিভিশন হতে হতে তখন সেই সন্তান মাতৃভক্ত হতে পারবে না, কারণ মা সেভাবে তাকে গর্ভে স্থান দেয়নি। পিতৃভক্ত হতে পারবে না, তাকে গর্ভে সেভাবে স্থান দেয়নি। এটা বিজ্ঞান। তার জন্য ঠাকুর অনুকূল চন্দ্র এই সংশোধন আনলেন, আর কেউ আনেনি, কিন্তু আর কেউ আনেনি। শাসন সংস্থা যেমনই হোক, জাতির মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না। এই জায়গায় সংশোধন দরকার আছে। অতএব বর্ণাশ্রম ঠাকুর বলছেন, শুধু ঠাকুর নয়, ঠাকুর তো বলেছেন তিনি পুরুষোত্তম। আজকে আমরা যাকে শ্রদ্ধা করি সেই বিবেকানন্দ যখন আমেরিকাতে গেলেন, শিকাগো মহাসভায় বক্তৃতা দেবার সময় অনেক ব্যক্তিগত প্রশ্ন করেছেন, বিবাহ সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তার উত্তরে তিনি বলছেন, বর্ণাশ্রম ঈশ্বরের দেওয়া একমাত্র একটা শ্রেষ্ঠ উপহার। সমগ্র ভারতবর্ষকে এক সূত্রে গেঁথে রেখেছে এই বর্ণাশ্রম পদ্ধতি। তাকে যদি আমরা কোনোভাবে ভেঙে ফেলি, তাহলে ভারতের এই যে ঐক্য সংহতি শুধু নয়, পৃথিবীর আরও ঐক্য সংহতি বিপর্যয়গ্রস্ত হবে। যদি আমরা পৃথিবীর ঐক্য সংহতি রক্ষা করতে চাই, তাহলে বর্ণাশ্রমের উপরে আমাদের দাঁড়াতে হবে। তাকে প্রশ্ন করা হলো, যাতে ওই ভালোবাসার বিবাহ সম্পর্কে তিনি সরাসরি উত্তর দিলেন,
আমি জেনিকে ভালোবাসি বলেই জেনিকে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। এই দুজনের এই ভালোবাসার ভিতরে দুজনের শারীরিক মানসিক আত্মিক সঙ্গতি দেখতে হবে। শারীরিক মানসিক আত্মিক সঙ্গতি মিলল না, বিয়ে করলাম, তারপরে যে অশান্তিটা হবে, শারীরিক আত্মিক মানসিক যে বিপর্যয় হবে, সেই বিপর্যয়কে সামলাবে। তার জন্য ভারতবর্ষ এটাকে স্বীকার করে না। সেখানে দুজনের ব্যক্তিগত সমৃদ্ধির সাথে সাথে পারিবারিক সমৃদ্ধি, সামাজিক সমৃদ্ধি, রাষ্ট্রীয় সমৃদ্ধি, এইটুকু দেখে আমাদের ভারতবর্ষ বিবাহের বিধান দিয়েছেন। আর সেই বিবাহকে যদি যেখানে যে নষ্ট করবে, নস্যাৎ করবে, সেখানেই বিপর্যয় নেমে আসছে, যে বিপর্যয়ে সমগ্র দেশ জুড়ে শুরু হয়ে গেছে। তার জন্য আমার মতে, উনি বলছেন আমার মতে বর্ণাশ্রম ব্যতীত একটা বিবাহ কিন্তু আমরা কিছুতেই মেনে নিতে পারি না সামাজিক স্বার্থে। এটা গেল বর্ণাশ্রম আমাদের ব্যক্তিগত জীবনের সমগ্র সামাজিক জীবনের কথা। এখানে এটা রক্ষা করতে গেলে বর্ণগত যে কর্ম, সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আমরা যারা প্রার্থনা করি, দৈনন্দিন প্রার্থনায় সপ্তার্চির 7তম স্তবকে রয়েছে সদাচার বর্ণাশ্রমানুগ জীবন বর্ধনা নিত্যাগ পালনীয়া। আমি প্রতিজ্ঞা করছি প্রতিদিন শারীরিক মানসিক আধ্যাত্মিক 3টে সদাচার আমরা পালন করে চলব এবং বর্ণাশ্রম অনুযায়ী জীবন যাপন করে চলব যদি বর্ধনার পথে চলতে চাই। আবার ঠাকুর অনুকূলচন্দ্র সমগ্র বিশ্বকে শান্তির পথে, সংহতির পথে রাখার জন্য বলছেন প্রাচ্য প্রতিশ্য নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানু শাসক মার্জ চিরায়ন। আমরা প্রতিদিন এগুলো প্রার্থনা করি, কিন্তু এটা যদি সরিয়ে না দেই তাহলে আমি কিন্তু গভীর করে চলেছি। আবার সমগ্র বিশ্বকে শান্তি স্বস্তির পথ দেবার জন্য তিনি বলছেন এত সুন্দরভাবে আর্য কৃষ্টি তুর্য ধরিত পল্লী নিকেতনম। এই বর্ণাশ্রমকে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য যে আর্য কৃষ্টি, সেই আর্য কৃষ্টি প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পরিবারে সেই আর্য কৃষ্টির চতুর্বর্ণের যে পতাকা, সেই পতাকা সম্পর্কে সবাইকে জানতে হবে। কৃষ্টি পতাকা, কৃষ্টিকে কীভাবে রক্ষা করবে, ঠাকুর সুন্দরভাবে বলছেন এটাকে রক্ষা করতে গেলে আমাদের সমাজ বিধান যেমন আছে, আমাদের এই ব্যক্তি বিধানও আছে। আমাদের শরীরের ভিতরে মস্তিষ্ক, মস্তক, সমস্ত দেহ পরিচালনা করে, তাকে বৃত্তের সাথে তুলনা করা হয়েছে। আমাদের এই বাহুকে, বাহু করে কি আমাদের ত্রাণ করে, বাইরের যত বিপর্যয় তার থেকে নিজেকে রক্ষা করে বাহুবল, আর বাহুকে ক্ষত্রিয়র সাথে ত্রাণ করা হয়েছে। আর এই উদর, আমাদের বাঁচতে গেলে খেতে হবে, সে খাবার সংস্থান যারা করেন তারা হচ্ছে বৈশ্য, সে বৈশ্যকে উলুর সাথে তুলনা করা হয়েছে, উদরকে বহন করেন। আর সমগ্র এই দেহটাকে পরিচালনা করে পদযুগল, তাকে শূদ্রের সাথে তুলনা করা হয়েছে। কেউ ছোট নয়, কেউ বড় নয়। এই পদযুগলের সাথে পাকে দিয়ে যদি মাথার কাজ করাই তাহলে কি দেহ থাকবে? আবার মাথা দিয়ে যদি পায়ের কাজ করাই তাতে তো থাকবে না। তার জন্য ঠাকুর সুন্দরভাবে বলছেন শূদ্রইত জাতির চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পুরোর বিপ্রধান। তে বর্ণাশ্রমকে মেনে চলার, যাতে আমরা সবাই যাতে ব্রাহ্মণ হতে পারি, সেই ব্যবস্থা ঠাকুর আমাদের সাধনার মধ্যে, নিত্য সাধনার মধ্যে দিয়ে দিলেন। অপূর্ব। আমরা যারা সবাই জানে, শুধু আমরা নয়, ঠাকুর অনুকূলচন্দ্রের নামে যারা একটু নিন্দা মন্দ করে তারাও জানে ঠাকুর অনুকূলচন্দ্র একটা ব্যবসা শুরু করেছে, তার নাম মিষ্টিবিতি, টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, এটা আছে। আর ঠাকুর এইখানটায় একটা বিপ্লব নিয়ে এলেন, সুন্দর বিপ্লব নিয়ে এলেন। তিনি বাণী দিয়ে বললেন মিষ্টিবিতি সম্পর্কে, ঈশ্বর অনুধ্যায়িতা নিয়ে, সবাইকে ভালোবেসে গণহিতি অনুচর যায়। গণ মানে আমি, আমার পরিবেশের সব কিছু তাদের হিত সাধন করার জন্য যা যা করা, এটা করার বিনিময়ে যা অনুগ্রহ অবদান অর্জন করো, তার থেকে তোমার ইষ্টকে যা নিবেদন করো তাই হচ্ছে তোমার শ্রেষ্ঠ ইষ্টবিধি। ধৃতি বিধায়না প্রথম খণ্ডে বলছেন। তাহলে একটা মানুষ যদি
যে বিপ্র সে যদি যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ মেনে চলে, তাদের কাউকে পীড়িত নাকে নিজে পীড়িত না হয়ে তাদের সেবার উপরে যদি চলে, আমি ক্ষত্রিয়, আমি যদি ক্ষত থেকে সমাজকে ত্রাণ করার জন্য অসৎ বিরোধী তৎপরতায় থাকি, আমি যদি সেবার উপরে চলি, আমাকে যে অনুগ্রহ অবদান করে দিচ্ছে সেটা নিচ্ছি। কোনো বৈশ্য যদি সৎভাবে ব্যবসা করে মানুষকে উদাহরণ্যর ব্যবস্থা করেন, কৃষি যদি কৃষক সৎভাবে সেইভাবে অনুগ্রহ অবদান নিয়ে চলে, আবার শূদ্র যদি সেবার বিনিময়ে গ্রহণ করে, তাহলে বর্তমান যে বিপর্যয় একটা অর্থনীতি, কারো কাছে প্রচুর টাকা আর কেউ খেতে পাচ্ছে না, এটা তো থাকার কথা নয়। এটা টিউমারাস গ্রোথ হয়ে গেছে ইকোনমিক্সের। আর বর্ণাশ্রমের যেই ব্যবস্থার মধ্যে সবাইকে নিয়ে এই দেহটার বিধান যেমন একটা কোষের ভিতরে থাকে, তার ভিতরে আমাদের ব্যবস্থা থাকে। একটা কোষ যদি কোনো কারণে ব্যাধিগ্রস্ত হয়, আর একটা কোষ সঙ্গে সঙ্গে গিয়ে তাকে দেয়। সুন্দরভাবে এই ব্যবস্থা আমাদের ভেতরেই রয়েছে, শরীর বিধানেই রয়েছে। একটা ক্রোমোজোমের সাথে আর একটা ক্রোমোজোমের মিল নেই, কিন্তু প্রত্যেকে সমস্তভাবে কোষটাকে নিয়ন্ত্রণ করছে, দেহের বিধানকে নিয়ন্ত্রণ করছে। সামান্যতম কিছু যদি হয় তাহলে কিন্তু আমরা ব্যাধিগ্রস্ত হয়ে পড়ি। তেমনি সমাজকে ব্যাধিগ্রস্ত যদি আমরা করতে চাই, তাহলে এই বর্ণাশ্রমের এই বিধানকে অস্বীকার করতে হবে। আর যদি ব্যাধিগ্রস্ত করতে না চাই, ভালো থাকতে চাই, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার দাম্পত্য জীবন, আমার গৃহজীবন যদি এক সূত্রে বেঁধে রাখতে হয়, আমার ঐক্য সংহতি যদি দরকার হয়, তাহলে এই বিধানের বাইরে চলা যাবে না। ঠাকুর অনুকূলচন্দ্র সেই বিধান দিয়ে মানুষকে ইষ্টনীতির অনুসরণে দৈনন্দিন যে প্রার্থনার ব্যবস্থা করলেন, দৈনন্দিন যে সাধন ভজনের ব্যবস্থা করলেন, শারীরিক মানসিক আত্মিক সংগতি সাধনের যে ব্যবস্থা করলেন, একটা যুগান্তকারী অবদান। সেই অবদানে প্রত্যেকের কাছে শ্রদ্ধা। আজকে একটা পরিবার জীবন বিপর্যয় নেমে এসছে, পরিবারের কেউ কাউকে মানে না। আজকে একটা এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যেখানে সন্তান বাবা মায়ের কাছে উপেক্ষার পাত্র। তাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয়, এক ছাদের তলায় যদি বাবা মা সন্তান একসাথে না থাকতে পারে, আর আমরা যদি স্লোগান দেই বিচ্ছিন্নতা বা দূর হোক, সেটা কি মানাবে? তাহলে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হবে, সন্তান কান্না করবে, আমরা প্রেম দিবস পালন করব, সেটা তো মানাবে না। তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র সেই জন্য বললেন, তুমি সকালবেলা ওঠো, প্রার্থনা করো, ইষ্টভীতি করো, পিতা মাতাকে প্রণাম করো, স্ত্রী স্বামীকে প্রণাম করবে, গুরুজনদের প্রণাম করবে। এই যে একটা সংহতি, একটা পারিবারিক সংহতি, সেই পারিবারিক সংহতি থেকে সামাজিক সংহতি হয়, তারপরে রাষ্ট্রীয় সংহতি। ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র ধারণে যে ব্যবস্থা দিলেন, এটাকে অস্বীকার করা, ঠাকুর বলছেন একেবারে বিপর্যয় বুদ্ধি না হলে অস্বীকার করা যায় না, আত্মহত্যা করা যায় না। যদি অস্বীকার করছে, তার পরিবর্তে আমরা কি পাচ্ছি? আমরা হিংসা পাচ্ছি। যেটা দিয়ে বলতে চাচ্ছিলাম, হিংসার কারণ হচ্ছে অহংকার। আমি কেউ কেটা, অর্থাৎ আমার মাথার উপরে গুরু নেই, কেউ নেই, আমি একটা অবস্থা, আমি সব করে দিতে পারি। এই আমিত্ব, অহংকার আসক্তি এনে দেয়। আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আলে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে আছে হিংসা, আর হিংসার বিনিময়ে আমরা কি পাচ্ছি? অকাল মৃত্যু। এর প্রতিরোধ কীভাবে হবে? ঠাকুর সুন্দর বিধান দিলেন, ভক্তি। সতে, অর্থাৎ পুরুষোত্তম যখন আসেন, তিনি পিতার পিতা, পরম পিতা, তার আদর্শের অনুচলনে যদি আমরা চলি, তাহলে কি হবে? সেই হবে ভক্তি। সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টার নাম ভক্তি। আর ভক্তি যখন আসে মানুষের, তখন হয় জ্ঞান। আর জ্ঞান এলে সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ থেকে আছে অহিংসা, আর অহিংসা হতে আছে প্রেম। অর্থাৎ এই দীক্ষা যখন নেওয়া হয় পরম পুরুষের, তখন কি হয়? ঠাকুর সর্বভূতে আত্মবোধ হয়। মদাত্মা সর্বভূতাত্মা মদগুরু শ্রী জগৎগুরু, এই যে বোধ, এই বোধ থেকে একটা মানুষ সংহত হয়। আর এইভাবে একটা পরিবার থেকে পরিবেশ সৃষ্টি হয়। তার জন্য যজন একান্ত প্রয়োজন, যাজন একান্ত প্রয়োজন।
ঠাকুরের এই বিধিকে অমান্য করে সমগ্র বিশ্বে কোনো ঐক্য, সংহতি, শান্তি, স্বস্তি কিছুতেই আসতে পারে না। তাই প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, ঠাকুর অনুকূলচন্দ্রের পঞ্চবর্হী আর্যকৃষ্টির পরিরক্ষণ, সপ্তার্চি আর্যকৃষ্টির পরিরক্ষণ। ঠাকুর বলছেন হিন্দু মাত্রকেই এই দুটোকে পালন করতে হবে, আর মানুষ মাত্রকে এতে অনুসরণ করতে হবে। যদি মনুষ্যত্বের চরম বিকাশে আমরা পৌঁছতে চাই, তাহলে এই দুটো বিধি বাদ দিয়ে আমরা চলতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, বৃহত্তর সৎসঙ্গ আন্দোলন যেখানে চলছে, কোটি কোটি মানুষ সমবেত হচ্ছে, কিন্তু তারা এই যে আর্যকৃষ্টির মূল মন্ত্র পঞ্চবর্হী এবং সপ্তার্চি তার সন্ধান তারা পায়নি এখনো। সেখানেও কিন্তু আমাদের তাদের কাছে গিয়ে এই ঠাকুরের দেওয়া যে জীবন দায়িনী যেই এই মন্ত্র, এই অনুশাসন সকলের কাছে পৌঁছেও দিতে হবে। আর সেই চেষ্টা আমাদের শ্রদ্ধেয় প্রলয় মজুমদারের এই যে আয়োজন, তার মাতৃ স্মৃতির সাথে আপনারা যারা এসছেন, এই দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। তুমি তোমার নিজ পরিবারের, দেশেরও, দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। এই দায়ভার আমার, আপনার সকলের। এই দায়ভার কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো না। তার জন্য আজকে থেকেই আমার ওই ছোট্ট মেয়েটাকে শেখাতে হবে, তুমি যখন বড় হবে, পুরুষ কিন্তু ছুতে নেই। মেয়ে একটু বড় হলেই পুরুষ ছুতে নেই। আর সেখানে তুমি কিভাবে বরণীয় বরকে বরণ করবে, বয়সে, বরণে, বংশে, শাস্ত্রে, শিক্ষায়, সেই শিক্ষাটা আমার ছোট্ট মেয়েটিকে দিতে হবে। সে যাতে আদর্শ বধূ হতে পারে, বধূ হবার পরে আদর্শ স্ত্রী হতে পারে, আবার আদর্শ স্ত্রী হয়ে যাতে আদর্শ জায়া হতে পারে। কারণ তার উপরে সমস্ত জাতি একটা মেয়ের উপর নির্ভর করছে, নারী জাতির উপর নির্ভর করছে। পুরুষ নষ্টে যায় নারে জাত, নারী নষ্টে জাত কুপকার। তাই আমাদের ঘরের মেয়ে যাতে প্রত্যেকে রত্নগর্ভা হতে পারে। ঠাকুরের ওই একটাই ছিল, আবদার ছিল, আমাদের কাছে আবেদন ছিল, আমি চাই শুদ্ধ আত্মা। সেই শুদ্ধ আত্মাকে কারা উপহার দেবে? আমরাই আমাদের এই আদর্শ, নারীর নীতি, নারীর পথে, সম্বিতি, সব কিছু নিয়ে ঠাকুরের যে বলা আদর্শগুলো, অজানা যে জিনিসগুলো তিনি দিয়ে গেছেন, সেগুলো যদি সকলের কাছে পৌঁছে দিতে পারি, তাহলেই এই মানব সভ্যতাটাকে সুস্থভাবে বাঁচানো যাবে। এই বলে আপনাদের সবাইকে আমার বিনীত শ্রদ্ধা, ভক্তি, প্রণাম জানাচ্ছি।